বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক এবং ইতিহাসবিদ, সাহসী কথাবার্তা বলবার জন্য সবসময় যার সুখ্যাতি রয়েছে নুরুল কবির। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। 2024-এর জুলাই আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব নানানজন নানানভাবে অভিহিত করেন। এই রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ কি সত্যি আসলে একটা নতুন গণতান্ত্রিক আবহের মধ্যে প্রবেশ করলো কি না, নাকি কেবল ক্ষমতার বিন্যাসটা বদলেছে? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই আমাদের ইতিহাসের একটা ঐতিহাসিক পর্যায়ে, একটা তার সঙ্গে ইমোশন যুক্ত আছে, কিন্তু একই সঙ্গে আবার জুলাইকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক তৈরি করবার চেষ্টা করা হয়েছে। অনেক ক্ষেত্রে মানুষকে সেটা হতাশও করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে রাজনীতিতে এমন কিছু বিতর্ক তৈরি করা হয়েছে যেটা আসলে অনেকে মনে করেন জুলাইকে ম্লান করেছে, কোনো কোনো আমাদের ইতিহাসকে বদলে দেবার চেষ্টা হচ্ছে, কেউ মনে করেন মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করা হয়েছে। সো আমি আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আমরা জুলাই মাসে কথা বলছি। ধন্যবাদ। পৃথিবীর যে কোনো দেশে এবং সে কারণে বাংলাদেশেও যে কোনো বড় রাজনৈতিক ঘটনার কে কেন্দ্র করে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, সাধারণত আমরা দেখি ইতিহাস বিকাশের নিয়মের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই তা পুরোপুরি বাস্তবায়ন হয় না। এইটা দেখে অনেকে মনে করেন এইরকম ধরনের এই জুলাই আগস্টের যে শিক্ষার্থী গণ অভ্যুত্থান, এইটা বুঝি বা ব্যর্থ হয়ে গেছে। আবার আমার দিক থেকে বক্তব্য হচ্ছে যে এটা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে ব্যর্থ হয়ে গেছে বললেও ভুল হবে, কারণ এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে সমাজের ভেতরে যে নতুন চাহিদাগুলো তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক, সেটা 1 বছর 2 বছরের মধ্যেই সেটা সমাজ থেকে মুছে যায় না। যে কোনো সমাজেই যখন কোনো নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়, সে আকাঙ্ক্ষার পক্ষে কখনো কখনো ধীরে, কখনো কখনো খুব তড়িৎ গতিতে নতুন নতুন রাজনীতি তৈরি হতে থাকে এবং সেটা একসময় তার লক্ষ্যে পৌঁছায়। আমাদের দেশে 24 সালের জুলাইতে যে আন্দোলন সংগ্রামটা শুরু হয়েছিল একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে। ছোট্ট ঘটনা এই অর্থে যে তার যে পরে যে বিশাল ব্যাপ্তি লাভ করলো, সেটা ছোট্ট করে শুরু হয়েছিল একটা শুধু ছাত্রাঙ্গনে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তো সেটার শেষ পর্যন্ত 15 বছরের, তার পূর্ববর্তী 15 বছরের দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে মানুষ যখন বীতশ্রদ্ধ ছিল, সেই রকম একটা প্রেক্ষাপটে যখন এই আন্দোলনের উপর তৎকালীন সরকারের বিভিন্ন বাহিনী, রাজনৈতিক সংগঠনগুলি সহ পুলিশ এবং কিছু কিছু ক্ষেত্রে আর্মি এবং তৎকালীন বিজিবি, এরা যখন এটা নির্মূল করার চেষ্টা করলো সশস্ত্র বল প্রয়োগের মধ্য দিয়ে এবং টপাটপ রাস্তায় তরুণ তরুণীদেরকে হত্যা করা শুরু করলো, সেইটা সমস্ত মানুষকে ঘর ঘর থেকে বের করে নিয়ে আসলো এবং তার এক পরিণতিতে 3 সপ্তাহের মাথায় সরকারকে চলে যেতে হলো। কিন্তু এই 3 সপ্তাহ খুব অল্প সময় এক অর্থে, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যেই আপনি যে সমস্ত স্লোগান তৈরি হয়েছে, সঙ্গীত তৈরি হয়েছে, কবিতা তৈরি হয়েছে, ফেস্টুন বেরিয়ে এসেছে, দেয়াল লিখন হয়েছে, গ্রাফিতি দেখেছেন, সেগুলোর যদি সঠিক পাঠ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো করে, তাহলে আপাতত দেখা যাবে এই মুহূর্তে 2 বছর পরে যে এগুলো কোনোটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কিন্তু এই লড়াইগুলি থাকবে, এটা এই আন্দোলনের একটা সাফল্য, এগুলি মুছে দেওয়া যায় না। প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকগুলি পক্ষ কে কীভাবে দেখছে মোটা দাগে। ধরুন যেই সরকারের পতন ঘটল, তার মধ্যে তো 2টা বছর চলে গেছে। তাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাই যে যাদের পতন হয়েছে এবং যারা জয়ী হয়েছেন, এই জুলাইকে মূল্যায়ন করবার ক্ষেত্রে বিপরীতমুখী হইল তাদের সকল পক্ষের কতগুলি মিসরিডিং আছে। যেমন ধরুন
3 সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 1000 তরুণ তরুণীর মৃত্যু, এর মধ্যে শিশুও আছে, বৃদ্ধ আছেন, প্রায় 28-30টা শিশু, তাদের হত্যাকাণ্ড ঘটেছে 3 সপ্তাহের ব্যবধানে এক স্বাধীন দেশে, একটা সিভিলিয়ান সরকার, এবং প্রায় কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছে। এই এত বড় গণ অভ্যুত্থানকে পতিত আওয়ামী লীগের নির্বাসিত সরকার কিংবা স্বেচ্ছা নির্বাসনে যারা পালিয়ে চলে গেছেন, তারা কিন্তু বিদেশের মাটি থেকে, এশিয়া, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত যে কথাগুলো বলে চলেছেন, তারা এইটাকে একটা বিচ্ছিন্ন জঙ্গিবাদী আন্দোলন হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। অর্থাৎ এইটা যদি তারা বুঝে করে থাকেন, তাহলে বুঝতে হবে ইতিহাস বিকাশের নিয়ম এবং ঘটনাটা কি ঘটেছিল তা বুঝবার মেধা তাদের নাই। যদি বুঝে করে থাকেন, বলে থাকেন যে আসলে ব্যাপারটা এইরকমই, একটা বিচ্ছিন্নতাবাদী কিছু জঙ্গি লোক, এর মধ্যে আবার স্নাইপার তত্ত্ব এসেছে, তো স্নাইপার তো বাংলাদেশের সাধারণত সশস্ত্র বাহিনীকে নেয়, এটার দায়িত্ব এই তরুণ ছাত্রছাত্রীদেরকে নিরস্ত্র জনগোষ্ঠীর উপর দিয়ে এইটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার এত বড় গণ অভ্যুত্থানকে, এবং কারা, যেই আওয়ামী লীগ একসময় আওয়ামী লীগের তরুণ নেতারা অন্যদের সঙ্গে মিলে 69-এর মতো গণ অভ্যুত্থান ঘটিয়েছে, নেতৃত্ব দিয়েছে, 90-এর মতন গণ অভ্যুত্থান ঘটেছে। 90-এর থেকে এই গণ অভ্যুত্থান 24-এরটা ছিল আরও গভীরতর। আচ্ছা, আমি বলছি, প্রথমে বলেছি তারা বুঝে করে থাকেন, তাহলে একটা বুঝতে হবে যে সে ইচ্ছে করে এই সমস্ত কথা বলছেন, না বুঝে করলে এটার খেসারত দিতে হবে তাদেরকেও। কিন্তু যদি আওয়ামী লীগের মতো একটা দল বুঝতে পারতো তাদের অপরাধগুলি, একটা দেশে 3টা নির্বাচনে মানুষের আপনার ভোটাধিকার হারিয়ে ফেলেছিল, দুর্নীতি, লুটপাট, ব্যাংক লুট, উন্নয়নের নামে জনগণের অর্থ অপচয়, এই যে বিদেশে অর্থ পাচার এবং গুম খুন, অর্থাৎ যেই নাগরিকদের তার পছন্দ হয় না, যেই রাষ্ট্রসভার হবার কথা নাগরিকদের, সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে অসংখ্য গুম এবং খুনের মধ্যে। এই অপরাধগুলি তারা বুঝতে পারে না, যদি বুঝতে না পারে তারা বোধশক্তিহীন। তো বোধশক্তিহীন নেতৃত্বের কারণে কোনোদিনই কোনো পার্টি বিকশিত যেমন হয় না, আবার বিকশিত পার্টির যদি পতন হয়, তার আপনার পুনর্বিকাশ, পুনর্জন্ম হতে অনেক সময় লাগে। এবার এই পক্ষে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছে যে এনসিপি নামে পরে তারা রাজনৈতিক দলে যারা একত্রিত হয়েছে, প্রত্যক্ষভাবে শেষ পর্যায়ে 15 বছর ব্যাপী আন্দোলনের তারা নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্ব পরিষ্কারভাবে নেতৃত্ব দেওয়ার পর্বে, তারপরে গণঅভ্যুত্থান, বিজয়ী গণঅভ্যুত্থানের পর একটা নতুন রাজনৈতিক সেটেলমেন্টের কথা বলেছে। এবং আমি স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে আওয়ামী লীগের ওই 15 বছরের রাজনীতির, জাতীয় রাজনীতির যে চিত্রফুট দেখেছি আমরা, তারপরে এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্নির্মাণ, এইটা সমাজের দাবি ছিল, এবং সেখানে নতুন রাজনৈতিক সেটেলমেন্ট ছাড়া কোনো পথ ছিল না। তাদের দাবিটা ন্যায্য ছিল, কিন্তু আপনি লক্ষ্য করুন শেষ পর্যন্ত তাদের যেটা পরিণতিটা হলো, তারা দল গঠন করলেন, কেউ কেউ সরকার চালালেন, দল গঠনে নির্বাচিত হলেন, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যারা বৈপ্লবিক নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সেটেলমেন্টের মধ্যে জন্য দাবি তুলেছেন, রাইটলি, তারা একটা পশ্চাৎপদ রাজনৈতিক দল জামাতে ইসলামী তার রাজনৈতিক পক্ষপটে আশ্রয় গ্রহণ করেছেন। ইতিহাসের গর্ভস্রাব বলতে যা বোঝায়, আপাতত এই ঘটনাটা এখানে ঘটেছে। অন্যদিকে বিএনপি, যারা এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তাদের আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচনের মাধ্যমে, সেই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে অনেক
সংসদীয় আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় রায় পেয়েছেন, সরকার চালাচ্ছেন, তারাও এই গণঅভ্যুত্থানের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা, চেতনা, লক্ষ্য এইটা বুঝতে পেরেছেন বলে অন্তত গত 4 মাসে এইটা মনে করবার কোনো কারণ আমরা দেখিনি। 5.5 মাস। 5.5 মাসে এটা আমরা কোনো কারণ দেখতে পাচ্ছি না। কীরকম, ধরুন মানুষের আকাঙ্ক্ষার একটা প্রধান ছিল, নতুনগুলির কথা আমরা বাদ দিচ্ছি, যে পুরনো যেই রাজনীতি এবং রাজনৈতিক চর্চা, রাষ্ট্রের যে আচরণ, এগুলি থেকে মানুষ মুক্তি পাবে। তার জন্য বিচার ব্যবস্থা সত্যিকার অর্থে এক ধরনের স্বাধীনতা, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের ভেতরে থেকে এক ধরনের স্বাধীনতা ভোগ করবে, এবং তার জন্যে আইন ব্যবসা থেকে শুরু করে আইন চর্চা, আইন আদালত এবং সমাজের অপরাপর চিন্তাশীল যে জনগোষ্ঠী সমাজ, তারা 30 বছর ধরে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার আন্দোলন করেছে। এই জাতীয়তাবাদী দলভুক্ত আইনজীবীরা শত সহস্রবার নিজেরা উচ্চারণ করেছেন এই দাবি, মিছিল করেছেন, এবং এই দলটি সেগুলো নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। তারা যখন এই পর্বে ক্ষমতায় গেলেন, মধ্যবর্তী সময়ে যে কতগুলি সংস্কার প্রস্তাব এলো, এবং তার এই অন্তর্বর্তী সরকার যখন সেক্রেটারিয়েটকে একটা পৃথক সেক্রেটারিয়েট করবার, এই ট্রান্সফার বদলি এগুলো দেখবার জন্যে, হিসাব নিকাশ এগুলো আলাদাভাবে স্বায়ত্তশাসিত করবার জন্য যেটা করা হলো, এই সরকার এসে সেটা বদলে দিলেন। তার মানে হচ্ছে আমরা সেই আওয়ামী লীগ আমলের পুরনো ব্যবস্থায় বা তারও আমলের পুরনো ব্যবস্থায় বাংলাদেশ ফিরে গেল। এই সরকারের প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আমরা যেহেতু জুলাই নিয়ে কথা বলছি, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে জুলাই আন্দোলনের একেবারে শেষ ভাগে যারা নেতৃত্বে ছিলেন, তারা দল করেছেন, ক্ষমতায় ছিলেন, বা অন্তর্বর্তীকালীন সরকার যারা জুলাইকে নিয়ে ধারণ করে কাজ করেছেন বলে বলছেন, এবং এনসিপি জামাতের আশ্রয় প্রশ্রয়ে চলে গেছে, সেটাও আপনি বলছিলেন। বেনিফিশিয়ারি বলছিলেন আপনি, বিএনপি বেনিফিশিয়ারিকে জামাতকে বলা যাবে না? ইতিহাসের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে এনসিপিকে বলা যাবে না? এটা আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে জুলাইকে আমরা আগামী দিনে, কারণ এর মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে, অনেক কিছু, আমি যেগুলো বলছিলাম যে বাংলাদেশকে আদর্শিকভাবে একটা অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেটা জুলাইতে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা রাস্তায় ছিলেন, তাদের দোষ নয়, কিন্তু জুলাইয়ের নেতৃত্ব যারা দাবি করেছেন তারা সেই চেষ্টার অংশ হয়েছেন। এবং সেখানে জুলাইকে কি আগামী দিনে জুলাই জাদুঘরেই দেখা যাবে, নাকি জুলাই আসলে? আমি জামাত পর্যন্ত আসি নাই, আওয়ামী লীগ কীভাবে দেখছে, এনসিপি কীভাবে করছে, বিএনপির প্রসঙ্গটা আরও বাকি আছে, একটু আলাপটা করিনি। তো ধরুন আমরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণের ক্ষেত্রে দেখলাম আমরা পুরানো ব্যবস্থার মধ্যেই এই আন্দোলনের এত রক্তপাতের পরও, এই আকাঙ্ক্ষার পরও, এবং তারা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বিএনপি তারা পুরনো অবস্থায় চলে গেল, কারণ ওইটা তার থেকে দলীয়ভাবে সুবিধা দিবে, এটা পুরনো অভ্যাস, সেই পুরনো ব্যবস্থা। সেই ব্যবস্থাকে ব্যবহার করে আবার আপনি লক্ষ্য করুন যে সবচেয়ে বিরক্ত যে নাগরিকরা হতো এবং যে অন্যায় করা হতো, তার আওয়ামী লীগ আমলে তার একটা ছিল যে কোনো একটা মানুষকে, তাদের অপছন্দের মানুষকে কোনো একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল, ধরে নেওয়ার পর তার কোনো সাজা হলো অথবা হলো না, এক পর্যায়ে জামিন প্রাপ্ত হলো। জামিন দেওয়ার পরও আপনার অ্যাটর্নি জেনারেল অফিস বসে থাকতো, আপনার জেলখানার কর্তৃপক্ষকে ফোন করে নিষেধ করতো যে এখনও পর্যন্ত আপনারা ছাড়বেন না, এই নিষেধ করাটা বেআইনি। ইতিমধ্যে অন্য কোনো মামলা, পুরনো মামলায় তাকে গ্রেফতার দেখানো অথবা নতুন মামলার ব্যবস্থা করা হতো। একই ঘটনা আমরা এই সময়ে বিএনপি আমলে অনেকের ক্ষেত্রে দেখছি। কোর্ট জামিন দিয়েছে, 24 ঘন্টার বেশি হয়ে গেছে, পুরনো মামলা খুঁজে পায় না বলে নতুন মামলা দিয়ে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। আমার কথা হচ্ছে, তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা তো সেই মামলা তো প্রত্যাহার করার কথা আমরা বলছি না। ওই মামলা লড়বার জন্যে
এবং ওই মামলায় জামিন পাওয়ার জন্য যদি দেশে আইন থাকে, সেই আইন আদালত অনুযায়ী আদালত থেকে যদি সেই জামিন প্রাপ্ত হয়, সেইটাকে ঠেকিয়ে দেবার যে আওয়ামী বদভ্যাস, সেটা বিএনপি শুধু রপ্ত করে নাই, কোনো কোনো ক্ষেত্রে এটা বাড়িয়ে দিয়েছে। এই অর্থে যে পুরনো মামলায় গ্রেফতার যেমন আওয়ামী লীগ করতো বা একাধিক মামলায় নতুন করে মামলা দিচ্ছে, এরকম ঘটনাও আছে। আপনি জুলাই জাদুঘরেই থাকবে কিনা, যে দেখুন যে কোনো আন্দোলন সংগ্রাম জাদুঘরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে যেটা দুর্ভাগ্যের ব্যাপার, জুলাই আন্দোলনটা জাদুঘরেও থাকবে কিনা সেইটারও একটা সন্দেহের অবকাশ রয়েছে। যত ধরনের স্লোগান উত্থাপিত হয়েছিল বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্যে, সেগুলো সব ওখানে সংরক্ষণ করা হয়েছে বলে আমি শুনি নাই। দ্বিতীয়ত, যেই ঘুষ, দুর্নীতি ও আর্থিক অনাচারের বিরুদ্ধে যেই আন্দোলন করার জন্য মানুষ রাস্তায় নেমে প্রাণ দিয়েছে, সেইটাতে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি জাদুঘর নির্মাণে যদি দুর্নীতি হয়, আর্থিক দুর্নীতি, এর চাইতে প্রতারণা, বিশ্বাসঘাতকতা এই রক্তদানের প্রতি এত হতে পারে না। সাম্প্রতিককালে জুলাই জাদুঘর নির্মাণে কী ধরনের প্রতারণামূলক কাজ হয়েছে, কী ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে, আস্তে আস্তে রিপোর্ট বেরোচ্ছে, এগুলো আরও বেরোতে থাকবে। প্রায় 150 কোটি টাকা এইটার পেছনে মঞ্জুর করা হয়েছে। 150 কোটি টাকা দিয়ে কি কি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ইউনূসের এবং তার মন্ত্রী, বিশেষত যার উদ্যোগে এটা হয়েছে, সেই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। তৎকালীন সংস্কৃতি মন্ত্রী ফারুকী, তার নেতৃত্বে যেই ঘটনাটা ঘটেছে, ইদানিং এখন বেরোচ্ছে কাগজে পত্রে, টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টে, যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কাজ না করে বিল দেওয়া হয়েছে। যেমন ধরুন, খবর বেরিয়েছে ওইখানে যারা ভলান্টিয়ারের কাজ করে তাদের জন্যে আপনার বিল করা হয়েছে, বিল পাস করা হয়েছে, বিলের টাকা তোলা হয়েছে, কিন্তু ভলান্টিয়াররা বলছেন যে আমরা তো ভলান্টিয়ার, আমাদেরকে টাকা পয়সা দেওয়া হয় নাই। কিংবা তাদের খাবারের জন্যে বিল তৈরি করা হয়েছে, তারপরে সেই বিল অর্ধেক তোলা হয়েছে, যেই রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে, রেস্টুরেন্টের মালিক বলছে এটা তো আমাদের অ্যাকাউন্ট না, আমাদের এখানে 24,000 আছে, ওইখানে তো ওই দিনে 48,000 বিল দেখানো হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে তার মানে জাদুঘরেও যাতে না থাকে জুলাই, সেইটার ব্যবস্থা করা হচ্ছে। এরা যেটা বোঝে না, অর্থাৎ এটা একটা জুলাই ব্যবসা হিসেবে। আপনি জানেন মন্ত্রীর আত্মীয় পরিজন, তো ওই মন্ত্রণালয়ের, সংস্কৃতি মন্ত্রণালয়ের, তথ্য এবং মন্ত্রণালয়ের কর্মকর্তার সন্তান সন্ততি রাতারাতি কোম্পানি তৈরি করে জুলাই জাদুঘরের অনেক কাজ করেছে, যেগুলো ঠিকমতো করা হয় নাই। এত বড় একটা বিল্ডিং স্ট্রাকচার তো এখানে আছে, 150 কোটি টাকা খরচ করবার জন্যে, এটা দিয়ে আর তো অনেক কিছু করা যেত, সেটা করা হয় নাই। 2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত উদ্বোধন হয় নাই। উদ্বোধন হলে মানুষ গিয়ে দেখতে পারবে যে 150 কোটি টাকা খরচ করে ওইখানে কী কী করা হয়েছে আর কী কী করা হয় নাই। তো প্রশ্ন হচ্ছে যে যেই রাজনৈতিক বিচারিক অনাচার, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছে এবং সে বিজয় লাভ করেছে মানুষের রক্তের উপরে, তার যার পরবর্তীকালে যারা সরকার গঠন করেছে, অন্তর্বর্তী সরকারের কিছু মন্ত্রী সহ নানা ধরনের দুর্নীতির মধ্যে যুক্ত আছে। বিএনপির ক্ষেত্রে আমি আসি, জামাতে ফিরব বা শুরু করব। পুলিশের ট্রান্সফার পোস্টিং একটা ব্যবসার, বড় ব্যবসার একটা ক্ষেত্র হিসেবে, সেক্টর হিসেবে, একটা খাত হিসেবে আওয়ামী লীগ আমলে বিকশিত হয়েছিল। আমরা তখন এটার সমালোচনা করেছি, কারণ যদি আপনি রিক্রুটমেন্টের মধ্যে, পোস্টিংয়ের মধ্যে, ট্রান্সফারের মধ্যে, প্রমোশনের মধ্যে পুলিশ কর্মকর্তার থেকে যদি ঘুষ নেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে সে কোনো অবস্থায়
তার যে ডেসক্রাইবড যে দায়িত্ব সেটা পালন করার আগে ওই ঘুষ দেওয়ার পয়সাটা মানুষের কাছ থেকে আদায় করবার ব্যবস্থা করবে। এগুলি পুলিশের জন্য সংস্কারের প্রস্তাব ছিল, সেই সংস্কার কিছু হয় নাই। এবং এই কালচারটা বন্ধ করা ছিল বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা একটা সত্যিকার অর্থে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা জনজীবনের জন্য দরকার, ব্যবসা বাণিজ্য ঠিকমতো হওয়ার জন্য দরকার, শিল্পের বিকাশের জন্য প্রয়োজন। কিন্তু সেইটা আমরা শুনতে পাচ্ছি যে সেগুলি অব্যাহতভাবে নতুন করে শুরু হয়েছে এবং অব্যাহত আছে। কোনো কোনো ক্ষেত্রে এইটার আপনার ঘুষ এবং দুর্নীতির রেট বেড়েছে শুনতে পাচ্ছি। এইটাও যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে হলে আমাদেরকে নানানভাবে খবর দেন, জ্ঞান দেন, শুনেছি এইসব ঘুষ দুর্নীতির ইদানিং মন্ত্রণালয় ভিত্তিক কেন্দ্রীয় ভবন ঘটছে। তো স্বাভাবিক এই সমস্ত অবস্থা দেখে আপনার মানুষের তো মনে হবেই যে বুঝিবা ব্যর্থ হয়েছে। আবার পার্থক্য হয় নাই, সেটা আমি পরে ফিরে আসবো। সংস্কৃতি, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে লক্ষ্য করুন, সংস্কৃতি বলতে তো একটা ব্যাপক ব্যাপার। এটা গান বাজনা শুধু বোঝায় না, কবিতা পাঠ বোঝায় না, এবং গান বাজনাও বোঝায় কার গান, কাদের উদ্দেশ্যে রচিত গান, কিসের জন্যে গান। এইগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তৎপরতা। এখন তো আরও বেশি, এখন তো আরও বেশি। কেন বেশি? এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এইটা আরও একটা 15 বছরব্যাপী একটা সংকীর্ণতাবাদী জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই অর্থে সংকীর্ণতাবাদী, এটার ব্যাখ্যা খুব পরিষ্কারভাবে আমাদের সবার সামনে থাকা দরকার। এই কথার কোনো অস্বীকার করার পথ নাই যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার জন্যে পাকিস্তান থেকে ছুটে এসে নিজেদের এই এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষের রাষ্ট্র গঠন করবার জন্যে বাঙালির ভাষা, সংস্কৃতি, জাতীয়তাবাদের ভিত্তিতে আন্দোলনগুলি গড়ে উঠেছিল। কিন্তু এই দেশের জন্য যখন সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরে বাঙালি ও বাঙালি নির্বিশেষে, অর্থাৎ বাংলাদেশে অপরাপর ছোট মাঝারি কিংবা যে সমস্ত জাতিসত্তাগুলো আছে তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তাদের এখানে অনেকে বীর বিক্রম উপাধি পর্যন্ত লাভ করেছেন সশস্ত্র যুদ্ধে বীরত্বের জন্য অবাঙালি জনগোষ্ঠীদের ভিতর থেকে। তো তখনও যদি কন্টিনিউয়াসলি বাঙালি জাতীয়তাবাদী থাকে, তাহলে একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে তৈরি করা তার জন্য যে ক্ষতিকর হয়েছে, সেটা তো চিটাগং হিল ট্র্যাক্সের সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম এবং সশস্ত্র পর্যায়ে শত্রুতা তৈরির মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে, নতুন করে কিছু বলার নাই। এরকম একটা সময়ে যখন জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী দল নাম নিয়ে বাঙালি জাতীয়তাবাদকে বিরোধিতা করে অন্তর্ভুক্তিমূলক একটা জাতীয়তাবাদের কথা বলছে, তখন এই দীর্ঘদিনের সংকীর্ণতাবাদ থেকে বেরিয়ে এসে সমাজের মধ্যে বিদ্যায়তনে তরুণদের মধ্যে, তরুণীদের মধ্যে এই যে অন্তর্ভুক্তিমূলক বাঙালি এবং অবাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদের সাংস্কৃতিক স্বরূপ কি হবে এবং সেই স্বরূপটার রূপরেখা কি, সেই রূপরেখা অনুযায়ী আপনার শিল্প, সাহিত্য, নৃত্যকলা, ললিতকলা, কাব্য, প্রবন্ধ, রাজনৈতিক স্লোগান, এগুলি কীভাবে পুনর্বিন্যাস করতে হবে, এই 5.5 মাসে শিল্প বা সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো কার্যক্রমের মধ্যে আমরা তার চিহ্ন এখনও দেখতে পাইনি। অর্থাৎ এইটা যে একটা অতীব গুরুত্বপূর্ণ জাতি গঠনের জন্য, অন্তর্ভুক্তিমূলক জাতির পুনর্গঠনের জন্য যে একটা রাজনৈতিক কর্তব্য, এইটা ওখানে 2 জন মন্ত্রী আছেন। মন্ত্রীরা ব্যক্তিগতভাবে আমি 2 জনকেই বহু বছর তারা নিপীড়িত ছিল, সে কারণেই চিনি। তারা অত্যন্ত ব্যক্তিগতভাবে সজ্জন, ব্যক্তিগতভাবে শিল্পমনাক্ষ, তারা কেউ গান, কেউ তবলা বাজান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের ব্যক্তিগত সঙ্গীতানুরাগী মন দিয়ে তো বাংলাদেশের
অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদী সংহতি তৈরি হবে না। ফলে এখানেও যে সংস্কৃতির যে নতুন বিন্যাস, নতুন বন্দোবস্ত, তারও কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যিনি শিক্ষামন্ত্রী আছেন, ওয়ান্স এগেইন আপনি তার সঙ্গে দেখা হলে, তার হাসি দেখলে, সুন্দর ব্যবহার দেখলে আপনি মুগ্ধ হবেন। কিন্তু আমরা যে আমাদের যে রাজনৈতিক ভাবাদর্শগত চক্ষু দিয়ে যখন তাকে দেখি, আমরা দেখি যে সেই যে বহু বছর আগে, প্রায় ১.৫ যুগেরও আগে তিনি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, সেখান থেকে তার কোনো বিকাশ ঘটেনি। তাকে আমরা তখন দেখতাম, এবং সেখানে তখন হয়তো কিছুটা তার সেই সক্রিয়তা কিছুটা কাজও হয়েছিল স্কুল কলেজের পরীক্ষায় নকল নিয়ন্ত্রণ করতে। তারপরে 17-18 বছর গেছে, ওনার বয়স বেড়েছে, ওর পরিস্থিতি অনেক বদলেছে। শিক্ষা একটা কম্পিটিটিভ, সারা দক্ষিণ এশিয়ার কথাও যদি বলি, শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে নানান ডাইমেনশন তৈরি হয়েছে। কিন্তু উনি এখনও আছেন কি করে স্কুল কলেজের নকল ধরবেন। ওনার মাথায় এই জিনিসটা ঢোকানো যাচ্ছে না যে গুরুত্বপূর্ণ কিন্তু নকল ধরা না, গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস, যেখানে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা নকল করবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসরুমের ওরিয়েন্টেশন, শিক্ষার উন্নয়ন। ছেলেমেয়েরা সেই পর্যায়ে মানে নকল করার পর্যায়ে নেই, হয় তারা আসে না, না হয় আরও অন্যান্য সমস্যা অনেক বেশি। ধরুন, তিনি এই যে শিক্ষার যে একটা গণতান্ত্রিক দর্শন আছে, সেই বিষয়ে আমি তাকে কখনোই কোনো বক্তৃতায় কথা শুনতে শুনি নাই। দ্বিতীয়ত, তিনি যখন শিক্ষামন্ত্রী, এই প্রথম আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, সরকারের সঙ্গে যার যোগাযোগ থাকে, তারা পরস্পর পরামর্শের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ে যে বছরের মঞ্জুরি যেটুকু আসে, তার মধ্যে গবেষণার জন্যে কোনো অনুদান নাই। আমরা সম্পাদকও লিখেছি যে ইউনিভার্সিটি উইদাউট রিসার্চ ইজ নট এ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে শুধু বিদ্যমান টেক্সটকে পড়িয়ে ছাত্রছাত্রীদেরকে আলোকিত করা না, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা। তার জন্যে ইনভেস্টমেন্ট দরকার, তার জন্যে বৃত্তির ব্যবস্থা থাকতে হবে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা থাকতে হবে। সেগুলো না থেকে আমি সেদিন হতভম্ব হয়ে গেলাম। মানে আমাদের সমসাময়িক হবে তার বয়স। কোথায় উনি গেছেন, গিয়ে দেখলাম যে তার কিছু অ্যাডমায়ারার্স, নিশ্চয়ই দলীয় অনুগত অ্যাডমায়ারার হবেন, অথবা তার চামচাগিরি করে তার কাছ থেকে কিছু আদায় করবার জন্য কারো একটা গ্রুপ হবে, তাকে এরকম করে মানে হাতে তুলে পুরো আস্ত মন্ত্রীটাকে জুতা মজা শুদ্ধ রকস্টারদেরকে যেমন করে এরকম করে উঠায় নামায়, এরকম করছে। এইটার মধ্য দিয়ে, এইটা মেনে নেওয়ার মধ্য দিয়েও কিন্তু একটা শিক্ষামন্ত্রীর শিক্ষা চিন্তা, সংস্কৃতি চিন্তা, তার ব্যক্তিত্ব প্রকাশিত হয়। এটার দেখে আমি তো ঘাবড়ে গেছি। আপনার মনে পড়বার কথা, তিনি প্রথম মন্ত্রী হয়ে যখন শপথ নিতে যান, মন্ত্রীর নাম ঘোষিত হওয়ার পর দৌড়ে গেছিলেন, এবং যেইভাবে লাফ দিয়ে উনি গেছিলেন, এটা একজন শিক্ষামন্ত্রীর জন্য শোভন না। আমি ভেবেছি তখন যে হয়তো কোনো কারণে দেরি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এটা একটা ব্যতিক্রমী ঘটনা। কিন্তু তাকে যখন রকস্টারের মতো মানুষের হাতে দুলতে দেখি, অবস্থায় জুতা মোজা পরা, চশমা পরা, শুদ্ধ পায়ে, তখন তো আমি দেখবো তার মধ্যে দিয়ে এই যে এটা তো শিশু সুলভ চপলতা, যেটা উনি এনজয় করেন। আবার তার কাজের মধ্যে আমি যখন দেখি যে বিশ্ববিদ্যালয়ে অনুদানের ক্ষেত্রে কোনো পয়সা নাই, কিংবা এই কিছুদিন আগে আপনি লক্ষ্য করুন, এই মাত্র কিছুদিন আগে সরকারেরই একটা আপনার গবেষণায় দেখা গেছে যে একটা পাইলট এক ধরনের একটা গবেষণায় যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ঠিকমতো বই রিডিং পড়া, যেটাকে বলে, শুদ্ধভাবে পড়তে পারে না। একদম এলিমেন্টারি পর্যায়ের অঙ্ক কষতে পারে না। তার মানে শিক্ষার মান
অর্থাৎ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শিক্ষকদের তৎপরতার গুণগত মান যেই পরিমাণে নিচে নেমেছে, এইটা যে শেষ পর্যন্ত তারা যে ছাত্রছাত্রী তৈরি করবে, তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায় যেই মেধা এবং দক্ষতা নিয়ে ওখানে গিয়ে পৌঁছবে, সেখানে তো গবেষণার ব্যবস্থা থাকলেও করতে পারবে না। তাহলে এই শিক্ষার মান তৈরি করবার জন্যে বা উন্নীত করবার জন্য কী করবে, আমি শিক্ষা মন্ত্রণালয়ের সে কোনো তৎপরতা দেখি না। ওনার সর্বশেষ বক্তৃতা দেখলাম উনি বলছেন, কাদেরকে যেন ধমকাচ্ছেন যে শিক্ষকরা রাজনীতি কে কাকে কত নম্বর দেয় এটা পরীক্ষা করা হবে। কি করে পরীক্ষা করা হবে? উনি বলছেন যে বোর্ড থেকে খাতা নিয়ে আসা হবে। এটা তো অবৈধ। এই কাজটা, প্রথম কথা, এটা শিক্ষামন্ত্রীর কাজ না। দ্বিতীয় হচ্ছে যে বোর্ড থেকে ছাত্রছাত্রীদের খাতা মন্ত্রণালয়ে নিয়ে আসা কিংবা শিক্ষামন্ত্রীর বাড়িতে নিয়ে যাওয়া, এটা অবৈধ কাজ। এই চিন্তাটা পর্যন্ত অবৈধ এবং অত্যন্ত আপনার ইম্যাচিওর মস্তিষ্কের জাত চিন্তার প্রতিফলন। তো এখন প্রশ্ন হচ্ছে যে যেই সংস্কৃতি এবং যেই শিক্ষা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের পুনর্নির্মাণের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ, সেখানে যারা বসে আছেন এবং আপনার আমার এবং গরিব মানুষের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা সুবিধা নিচ্ছেন, তাদেরকে শুধু যদি আমরা বলি তারা জুলাই চেতনা বুঝতে পারেন নাই অথবা বিশ্বাসঘাতকতা করছেন, নট ইনাফ। তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাদের এই শিশুসুলভ তৎপরতা বন্ধ করার জন্য জনমত তৈরি করতে হবে। এতে হলো সরকারের দিক, অপোজিশন, জামাত ইসলাম। এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জামাত ইসলামী। ধরেন আওয়ামী লীগ যে অবস্থার মধ্যে নিয়ে গেছিল দেশটাকে, তার জনপ্রিয়তা যত শূন্যের কোঠায় নেমে গেছিল, সেই রকম অবস্থা একটা স্বাভাবিক ভোট হইলেও, এই গণঅভ্যুত্থান ছাড়া ভোট হইলেও বিএনপি ক্ষমতায় যেত। এটা একটা স্বাভাবিক, হয়তো এত সিট পেত না। কিন্তু জামাত ইসলামী তখনও এই 10-12 সিটের বেশি পেত না। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাষ্ট্র, বিশেষত অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু জামাতপন্থী মন্ত্রী এবং আমলা, তাদের সহযোগিতায় এবং আওয়ামী লীগের অনুপস্থিতি যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামে এনসিপির তরুণরা যথেষ্ট প্রভাব বিস্তার করতে না পারার কারণে জামাত ইসলামী লাভবান হয়েছে। সেখানে তারা ভোটের আগে অসংখ্য মিথ্যাচার করেছে। মানে জামাত ইসলামী অসংখ্য ইসলাম বিরোধী ইসলামিক তৎপরতায় লিপ্ত হয়েছিল। যেমন ইসলামের সবচেয়ে বড় আপনার বৈশিষ্ট্যের মধ্যে তার দর্শনের সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা। জামাত ইসলামী যেই পরিমাণ মিথ্যা কথা ভোটের আগে ইসলাম সম্পর্কে বলেছে, সেই কারণে তার যদি ইহকালে শাস্তি নাও হয়, পরকালের শাস্তি যতটুকু আমি ইসলাম বুঝি হতেই হবে। সে মিথ্যাচার, সেগুলি দিয়েও মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করতে পেরেছে। এবং তার একটা প্রধান বিরোধী দল হিসেবে বা স্বাধীন বাংলাদেশে, যেই বাংলাদেশে সৃষ্টির জন্যে যখন মানুষ লড়াই করে, রক্ত দেয়, সেটার সশস্ত্র বিরোধিতা করেছে, সে দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে তার উত্থান ঘটেছে। এবং তার কিছু বুদ্ধিজীবী প্রতিদিন বেয়াদবের মতন এদেশের মননশীল মানুষদেরকে নানাভাবে অপমানজনক কথা বলে বেড়াচ্ছে, যেসব কথার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার উপাদান প্রচুর। সবচেয়ে বড় অপরাধ তারা এই যে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার পরে যেটা করছে বা করার চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানকে নিয়ে, এইটাকে স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করে প্রথমে বলেছে দ্বিতীয় স্বাধীনতা। এখন তার তৎপরতার মধ্যে এইটাকেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হিসেবে আখ্যায়িত করে প্রতীক হিসেবে সামনে নিয়ে এসে বাংলাদেশের মানুষের জীবনের সবচাইতে বড় অর্জন, সবচাইতে বেশি ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অর্জন স্বাধীনতার যুদ্ধ। পৃথিবীর কোনো দেশের স্বাধীনতা, রক্তাক্ত স্বাধীনতার যুদ্ধের
চেয়ে বড় ঘটনা তার পরবর্তী কালের মধ্যে ঘটে না। সেইটাকে একটা গণতন্ত্রকামী আপনার রাষ্ট্রীয় এবং রাজনৈতিক পরিবর্তনের যে রক্তাক্ত লড়াই, হ্যাঁ, সেইটাকে দিয়ে রিপ্লেস করে নিজের পাপ স্খলনের যে প্রচেষ্টা তারা নিয়েছে, সেইটার কিন্তু প্রভাব এখন আমরা দেখতে পাচ্ছি। আমি খুব পরিষ্কার নই, কিন্তু আমি অনুমান করব যে যদিও সরকার বিএনপিতে, কিন্তু বিএনপি সরকারের মতাদর্শগত অবস্থান অপরিচ্ছন্ন থাকবার কারণে অথবা তারা কনফিউজ থাকবার কারণে, বা সেই কারণে কিনা আমি খুব নিশ্চিত নই, কিন্তু আমার সন্দেহ করবার সুযোগ আছে যে এইখানে অস্টারিটির নাম, মিতব্যয়িতার নামে এই যে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে, সেনা সদরে শিখা অনির্বাণ অস্টারিটির কারণে ওইটা নিভিয়ে দেওয়া হয়েছে। প্রতি মাসে প্রধানমন্ত্রীর কিংবা মন্ত্রীদের যতগুলি অনুষ্ঠান হয়, তার জন্য যত হাজার কার্ড ছাপানো হয়, সেটা তো আরেকটা ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ মন্ত্রীদের, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে পরিষ্কারভাবে কিছু নির্দিষ্ট সংখ্যক আসন থাকে, সেখানে তাদেরকে নিমন্ত্রণ করবার জন্য ওই শত শত হাজার হাজার কাঠ খরচ করে যে পরিমাণ টাকা খরচ হয়, শিখা অনির্বাণের শিখা জ্বালানোর জন্যে ওই পয়সার দরকার নাই। এই যে অনির্বাণ শিখা, এইটা একটা জাতির গৌরবের, ইতিহাসের, ঐতিহ্যের প্রতীক। অর্থাৎ যেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার ধারণা এবং এটা চিরন্তন শিখার মতো জ্বলতে থাকবে, অনির্বাণ শিখার জ্বালানোর শুরু করার এইটা ছিল আপনার দৃষ্টিভঙ্গি এবং তার পেছনের দর্শন। মানে এই অপচয়ের এখনও শেষ নাই এই সরকারের মাধ্যমেও। ওই যে জুলাই জাদুঘর তৈরি করবার ক্ষেত্রেও অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। আপনাকে শিখা অনির্বাণ বন্ধ করবার জন্য যখন এটা বন্ধ করে দেওয়া হয়, তখন সন্দেহ করবার অবকাশ আছে এগুলির পিছনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবিরোধী জামায়াত ইসলামী সাম্প্রতিক কালে যে প্রভাব বিস্তার করেছে তার কোনো হাত আছে কিনা, অথবা হাত থাকলেও এইটা বুঝবার আপনার মগজ এবং মনন এবং হৃদয় এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বের আছে কিনা, এইটা খুব একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবার আবার সুযোগ নাই। সাম্প্রতিক কালে আপনি হয়তো লক্ষ্য করেছেন, প্রতি বছরই বা একটা নির্দিষ্ট সময় পরপর বাংলাদেশের জাতীয় সশস্ত্র বাহিনীতে, যাদের কাজ হচ্ছে 1971 সালে অর্জিত স্বাধীনতার যে অন্তত কমপক্ষে ভূখণ্ডগত সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের নতুন ক্যাডেটসরা আসে। অতীতে ক্যাডেটসদের নামকরণ, ব্যাচগুলির নামকরণ করা হতো এই দেশের যা স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, বীর শ্রেষ্ঠদের নামে। তারা যারা জাতীয় সশস্ত্র বাহিনীতে তরুণ কর্মকর্তা হিসেবে যোগ দিবেন, তাদেরকে উজ্জীবিত করবার জন্যে, অঙ্গীকারাবদ্ধ করবার জন্যে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে তাদের নামের, ব্যাচের নামগুলি এই যে বীর শ্রেষ্ঠদের নামে দেওয়া কিংবা বীর উত্তমদের নামে দেওয়া, এর চাইতে বড় তো কোনো কিছু হতে পারে না। এই আমলে যে ক্যাডেটরা এসছেন কয়েকটা, তাদের নাম দেওয়া হয়েছে ইসলামের প্রথম যুগের খুলাফায়ে রাশিদিনের 4 জন মহৎ খলিফার নামে। হজরত আবু বকর, হজরত উসমান, হজরত উমর এবং হজরত আলী, তাদের নামে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ইসলামের ইতিহাসে এই 4 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই 4 জন মানুষ ওই সময়ে ইসলামের রাজনীতিটা কী হবে, তার অর্থনীতিটা কী হবে, খলিফা এবং তার সভাসদদের জীবনযাপন কেমন হবে, তার আমলে জ্ঞান বিজ্ঞানের বিকাশের অভিমুখ কী হবে, এই বিষয়গুলিতে তার অসামান্য অবদান আছে। কিন্তু সারা পৃথিবীতে একটিমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা বাবা খিলাফত, এইটা যে অবাস্তব, এটা ইতিমধ্যে আর দেখবার তো আমাদের দরকার নাই। কারণ ইসলামের প্রথম যুগে যখন ইরান, লক্ষ্য করুন, ইসলামের প্রভাবের মধ্যে আসে, তখন কিন্তু তারা আরবি ভাষাটা সঙ্গে নিয়ে গেছিল। যারা ইসলামের বা মুসলমানদের যে
যার যেই বীরেরা ওইটা দখল করেছিলেন বা জয় করেছিলেন। ইরান যাতে ইসলাম গ্রহণ করেছে ধর্ম হিসেবে, কিন্তু তার ভাষা এবং সংস্কৃতি যে 3000 বছরের ঐতিহ্য, এটা কিন্তু তারা বাদ দেয় নাই। সে কারণে তার যে সমৃদ্ধ পার্সি ভাষা এবং পার্সি সংস্কৃতি, সেইটার বলে বলিয়ান হয়ে আজকেও যদি ইরানকে আপনি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাক্রমশালী রাষ্ট্র, ইসরায়েলের মতন এরকম একটা জায়নিস্ট স্টেট, যার রুথলেস, নির্মম, নৃশংস একটা রাষ্ট্র, এই সবাই মিলে যখন ইরানকে পরাজিত করবার চেষ্টা করেছে, তার ওই পার্সিয়ান সভ্যতার সংস্কৃতির জোরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আজ পরাজিত হয়েছে, তারা বিজয়ী হয়েছে ইরানিরা। তাহলে আধুনিক যুগের রাষ্ট্র হিসেবে যে জাতির যে ধারণা, এই বাঙালিকে, বাঙালির স্বাধীনতা যুদ্ধ, বাঙালির বাংলা ভাষা, বাঙালির আপনার সংস্কৃতি, এই রাষ্ট্রকে টিকে থাকতে হলে এই সমাজের শেকড় থেকে উঠে আসা রসে সিক্ত হয়েই তাকে এটা করতে হবে। আর সেই ক্ষেত্রে এই যে জাতীয়তাবাদীর অন্তর্ভুক্তিমূলক যে ভাব দর্শনের কথা বিএনপিকে বলে, তারা কি শেষ পর্যন্ত এটা একটা মুসলিম জাতীয়তাবাদে অধঃপতিত করতে চায় কিনা, এবং এইটাকে আবার উস্কানি দেওয়ার প্রচুর অর্ধশিক্ষিত লোক আছে। কারণ আমাদের পার্শ্ববর্তী ভারতে এখানে যে একটা ধর্মবাদী রাষ্ট্র কায়েম হয়েছে, সেইটাকে দেখিয়ে বলে যে ওইখানে যদি হিন্দুত্ব চলে তাহলে এখানে ইসলামের মুসলমানিত্ব চলবে। প্রশ্ন কথা হলো, এই হিন্দুত্ববাদী রাজনীতির প্রচার প্রসারের মধ্য দিয়ে ভারত নিজেকে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে, এইটা বুঝতে ভারতীয় শাসক শ্রেণীরও আরও 20-25 বছর লাগবে। এইখানে যারা মনে করে যে ভারতের খারাপ কাজ আমাদের নিতে হবে, বাংলাদেশের ইতিহাস চেতনার মধ্যে এই উপাদান ঢোকানো বাংলাদেশের অস্তিত্বের জন্য ক্ষতিকর হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আপনার রাজনৈতিক চৈতন্য, তার সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে শক্তিমান করতে হবে। ভারতের থেকে যদি আপনার কিছু নিতেই হয়, তাহলে অন্তত ধর্মবাদী রাজনীতিটা নিলে চলবে না। ভারতে অনেক বড় বড় ভালো ভালো গবেষণামূলক বিশ্ববিদ্যালয় করেছে, ভারতে অনেকগুলি ভালো ভালো পত্র পত্রিকা প্রতিষ্ঠা করেছে, যারা ইউরোপ আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলবার যোগ্যতা অর্জন করেছে। ভারত থেকে যদি আমাদের কিছু শিখতে হয়, তার দেশপ্রেম শেখা দরকার। ভারতীয়রা তাদের বিপদে আপদে বিজেপি থেকে কমিউনিস্ট পার্টি পর্যন্ত এককাট্টা হয়ে যায় যখন তার দেশের ভারতীয় হিসেবে রাষ্ট্র যখন বিপদের মধ্যে পড়ে। সেইটা যদি আপনি শিখতে চান, বা এইসব জামাত ইসলামী শিখতে চায়, এটা ভালো কথা। বিএনপি যদি কিছু শিখতে চায়, বিশ্ববিদ্যালয় তৈরি করা, বড় বড় শিল্প প্রতিষ্ঠা করা, এগুলি ভারতে মেলা কাজ তারা করতে পেরেছে। তাদের দেশপ্রেমকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করা। সেইটার প্রতিক্রিয়া হিসেবে আমাদেরকে এখানে একটা ধর্মবাদী রাষ্ট্রে নিজেদেরকে অধঃপতিত করতে হবে। এটা আধুনিক গণতান্ত্রিক ধারণার পরিপন্থী, এবং এটা একটা পশ্চাৎপদ রাজনীতি। জামাত ইসলাম সেই আমাদের এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত শক্তি বাংলাদেশকে পেছনে নিয়ে যাবার জন্য চেষ্টা করছে। এইটাও মানুষের আপাতত মনে হতে পারে, তাহলে আমরা কি পেলাম এই গণভ্যুত্থানের মধ্যে। আমি সময় এবং সুযোগ থাকলে এই জায়গায় আবার আসবো, কিন্তু আমি একটু সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী দুটো দেশ সফর করেছেন। প্রথম সফরে মালয়েশিয়া গেছিলেন, পরে তিনি চীনে আসছে সেই জায়গাটায়। থ্যাংক ইউ। কিন্তু আমি এই বিষয়ে শেষ কথাটা আমি বলতে চাই যে এতগুলি হলো সব নেতিবাচক দিক, হতাশার দিক, কিন্তু এই মুহূর্তে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শক্তি অর্জন করেছে, শক্তিমান হয়ে রাষ্ট্র পরিচালনায় আছে, কিংবা বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনার অংশ আছে, সে এনসিপি সহ আমি সবাইকে বলছি, এগুলো আপাতত এরকম ঘটনা ঘটেছে এ কারণে যে এই আন্দোলনের মধ্যে, গণঅভ্যুত্থানের মধ্যে যতটা স্বতঃস্ফূর্ততা ছিল, ততটা সচেতনতা ছিল না। স্বতঃস্ফূর্ততা ছিল এ কারণে যে সরকারের উপর, আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের অন্যায়, অপরাধ এবং বিশেষত
তাদের হত্যাকাণ্ডের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক মনে করেছে এই সরকারকে যেতে হবে। কিন্তু এবং তারা গেছেও, সে অর্থে তাৎক্ষণিকভাবে সেই আন্দোলন ভীষণভাবে সফল হয়েছে। যে মানুষ যদি রাস্তায় নামে, কত বড়, কত দিনের, কত নামি দামি রাজনীতিক কিচ্ছু যায় আসে না। এইটা উদাহরণ হিসেবে এই তরুণ প্রজন্মের কাছে রয়ে গেল। এই তরুণরা বৃদ্ধ হতে কিন্তু দেরি আছে। ফলে এই যে আবার এই অন্যায়গুলি শুরু হয়েছে, এই আন্দোলন সংগ্রামের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে, বিচ্যুতি শুরু হয়েছে বিএনপি, জামাত এবং এনসিপির, এর বিরুদ্ধেও কিন্তু আবার গণসচেতনতা গড়ে উঠবে। এবং তখন আর 20 বছর ধরে অপেক্ষা করতে হয় না, গোটা প্রজন্ম ধরে অপেক্ষা করতে হয় না, কারণ তার তাজা স্মৃতি। ওইখানে রাস্তায় সব নেমে গেলে কি অবস্থা দাঁড়ায়, এই সব প্রজন্ম সেটা জানে। এবং আমাদের মতন কিছু বুড়া লোকও ততক্ষণও বেঁচে থাকবে, এবং সেগুলোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। কারণ অ্যাকাউন্টেবল করা গুরুত্বপূর্ণ। কোনো আন্দোলনেই কোনো রক্তপাতই শেষ পর্যন্ত ব্যর্থ হয় না, এই বিশ্বাসটাই তরুণ প্রজন্মের রাখা দরকার। চীন প্রসঙ্গ দেখুন, এই সরকার এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা হচ্ছে কিছু মহৎ আকাঙ্ক্ষা। আমরা যদি প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনি, তার এমনকি তার আচার আচরণও ব্যক্তিগতভাবে দেখি, সামাজিকভাবে তার চালচলন দেখি, বেশ কিছু প্রশংসাযোগ্য আচার আচরণ উক্তি তিনি করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যা বলছেন সেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো সুশৃঙ্খল অবয়ব আমরা দেখতে পাচ্ছি কিনা, সংগঠিত আচরণ সচেতন আচরণ দেখতে পাচ্ছি কিনা। চীন সফরে কি ঠিক হয়েছে, এইটা কয়েকজন মন্ত্রী ছাড়া আসলে কেউ পুরোপুরি জানে না। কেন আমিও জানি না, কেন জানে না তার একটা প্রমাণ কারণ আছে। কারণটা কি, এই ধরনের সফরগুলিতে এই খবরগুলি শেষ পর্যন্ত কারা জানায়? সাংবাদিকরা। সাংবাদিকরা কাদের কাছ থেকে জানে? শুধু যে মন্ত্রীদের কাছ থেকে এই পক্ষ ওই পক্ষ থেকে জানে তা নয়। সাংবাদিকদের আপনি খুব ভালো করে জানেন, তাদের কিছু নিজস্ব মেকানিজম থাকে। এই চীন সফরের জন্য যারা এখানে নিয়োজিত হয়েছেন, সেটা প্রতিষ্ঠানের পয়সাই হোক কিংবা রাষ্ট্রের পয়সাই হোক কিংবা অন্যদের পৃষ্ঠপোষকতায় হোক, কারা যাবেন সেখানে সরকারের এনওসি লাগে। দেখবেন এগুলি যেন একটা রিওয়ার্ড পানিশমেন্টের ব্যাপার হয়ে গেছে। বাংলাদেশের কয়েকটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে চায়না একটা। বিএনপির জন্য একটা আরও বেশি, এ কারণে যে বিএনপির সঙ্গে চায়নার সম্পর্কের উত্থান পতন একটা ইতিহাস আছে, এবং অধিকাংশ সময় বিএনপির ভুলের জন্যে। আপনি একটু ইতিহাসটা আমরা একটু মনে করি, রিভিজিট করি। প্রথম শুরু হলো এই চায়নার সঙ্গে বাংলাদেশের প্রথম সম্পর্কের ছন্দপতন ঘটল। আমি জাস্ট 5 to 7 minutes ম্যাক্সিমাম। প্রথম ছন্দপতন ঘটল আপনার তাদেরকে ইনফর্ম না করে তাইওয়ানের জন্য একটা অফিস করার মধ্য দিয়ে। এটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হলো। তাইওয়ানের সঙ্গে চায়না নিজে ব্যবসা করে, বহু দেশে তাইওয়ানের তার সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, ব্যবসার সম্পর্ক আছে। চাইনিজদের দিক থেকে দরকার ছিল, যেহেতু ওয়ান চায়না পলিসি বাংলাদেশের রাষ্ট্র অফিসিয়ালি মানে, ফলে সেখানে তাদেরকে একটু ইনফর্ম করে রাখা যে আমরা তাইওয়ানদেরকে বাণিজ্যিক কারণে অফিস দিচ্ছি। এই কাজটা করে নাই। না করার ক্ষেত্রে যে অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, সেটা ঠিক হতে অনেক বছর লাগে। পরবর্তীকালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা চাইনিজ ভিজিটে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে অনেকটা ভুল স্বীকার করে এই সম্পর্কটা রিনিউ করেছে। দ্বিতীয় পর্যায়ে আবার আরেকটা সংকট তৈরি হলো। যখন চাইনিজ প্রেসিডেন্ট বাংলাদেশে আসলেন, দেখা গেল যে বহু আগের থেকে দুই প্রোটোকল ডিপার্টমেন্টের লোকের এই বড় বড় মিটিংগুলি ঠিক হয়। তখনও বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী।
বিরোধী দল নেত্রীর সঙ্গে সেই পৃথিবীর সমস্ত জায়গায় মিটিং করে না, অত্যন্ত গুরুত্ব দিয়ে ওনার সঙ্গে বিএনপির এই নেতৃত্বের সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছে। প্রোটোকলের মধ্যে ঠিক থাকে যে কতজন থাকবে, কি এজেন্ডা হবে, কি আলাপ হবে, এগুলিকে আপনার বাগমুক্ত করা হয়। তো সেই মিটিংয়ে বসে দেখলেন যে যাদের নাম আছে তাদের চাইতে অতিরিক্ত একজন ব্যক্তি ওখানে উপস্থিত। এটা বিএনপির দিক থেকে কোনো সিরিয়াসনেসের লক্ষণ নয়। এবার আমরা আবার দেখলাম, দেখুন এই দুইটা অভিজ্ঞতা থাকবার পরেও যেগুলি ক্ষতিকর তার পার্টির জন্য যেমন দেশের জন্য তেমন, আমরা অভিজ্ঞতা দেখলাম প্রথম যে অরিজিনাল লিস্ট আদান প্রদান হয়েছিল, ওইখানে কতজন লোক শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন, ওই পক্ষে কতজন থাকবে, ওই পক্ষে কতজন থাকবে, এগুলি ফাইনালাইজ হয়ে যাওয়ার পর, আমি এই মুহূর্তে নাম বলছি না কাউকে ছোট না করে করার জন্যে, এই লিস্টটি পরে তদবির করে বদলাতে হয়েছে। দ্বিতীয়ত আমরা যে জানবো প্রকৃত অবস্থা, নেওয়া হয়েছে কাদের, এত বছর যারা দল হিসেবে বিএনপিকে রাজনৈতিকভাবে পত্রপত্রিকার জন্য রিপোর্ট করতো, কাভার করতো, তাদেরকে উচিত ছিল কি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট যারা আছে, যেই প্রত্যেকটা পত্রিকাতে আছে, প্রত্যেকটা টেলিভিশনেই আছে, রেডিওতে আছে, অর্থাৎ যাদের এই ব্যাপারে এক্সপার্টিজ আছে, বাংলাদেশ চায়নার সঙ্গে রিলেশনের যে ইতিহাসটা তারা জানে, কি আসতে পারে, কি আসতে পারে না, কি প্রশ্ন করতে হবে, কি প্রশ্ন করতে হবে না, এগুলো যে জানে, ইস্যুসগুলি জানে, তাদেরকে ওখানে উপস্থিত ছিল না। ফলে যে আপনি আমি জানি না, কারণ এই পলিটিক্যাল রিপোর্টাররা যারা দলের হয়ে রিপোর্ট করেছে, দলের হয়ে না, দলের রিপোর্ট করেছে, তারা তো ইস্যুস জানে না। সর্বশেষ লক্ষ্য করুন, ঢাকায় ফিরে তারা ব্রিফ করলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করার পরে আমরা দেখলাম আরো 4 জন কথা বলল। পররাষ্ট্রমন্ত্রী সাধারণত এগুলি ফরেন সেক্রেটারি করে থাকে, পররাষ্ট্রমন্ত্রী থাকেন, তিনি প্রশ্ন নেন। পররাষ্ট্রমন্ত্রী ওই মন্ত্রণালয়ের হেড, তারপরে আর কারোর কোনো কথা বলার কারণ নাই। তারপরে দেখলাম একজন উপদেষ্টা প্রধানমন্ত্রীর বিষয়ে, 2 জন এ ব্যাপারে কথা বললেন। এই 3 জন কথা বলার পরে জানা গেল, পররাষ্ট্রমন্ত্রী বললেন এখন ডিটেইলসে বলবেন আপনাদের ডিজি এই ডিরেক্টর সাহেবরা। তাহলে আপনারা 1 ঘন্টা কী করলেন? এই যে অ্যামেচারিজম, অর্থাৎ চায়নার মতো একটা গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে কি হলো না হলো সেটা হ্যান্ডেল করার ক্ষেত্রে যে প্রফেশনাল ম্যাচুরিটি দরকার, সেই ম্যাচুরিটি দেখাতে পরিপূর্ণভাবে এরা ব্যর্থ হয়েছে। ফলে আপনার প্রশ্নের উত্তরটা হলো এই, আমি অনুমান করি যে চায়নার সঙ্গে বাংলাদেশের একটা নতুন সম্পর্ক তৈরির জন্যে, কারণ আওয়ামী লীগকে সবার আগে নৌকা দিয়ে এসেছিল বিজয়ের পর, যেই বাংলাদেশের মানুষ যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল। এবং আমাদের মাথায় রাখতে হবে বিএনপি যেমন চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে একটা সমঝোতা স্মারক করেছে, আওয়ামী লীগ করেছিল, কিন্তু এটা দিয়ে তাদের উদ্বেলিত হবার, এবং ভারতীয় কংগ্রেসও করেছে। তো ফলে এই যে চাইনিজরা আওয়ামী লীগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছে, পার্টি পর্যায়ে করেছে, সরকার পর্যায়ে করেছে, এবং বাংলাদেশের মানুষ যখন এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে তখন সোনা নৌকা দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে তারা বারণ করেছে। সেই চায়না বাংলাদেশের সঙ্গে নতুন করে একটা সম্পর্কের ভিতরে যাবার জন্যে ভারত যেমন চেষ্টা করে, আপনার চায়নাও চেষ্টা করে। সেইখানে এটা যেইভাবে হ্যান্ডেল করা দরকার সেভাবে হচ্ছে কিনা আমি শিওর না, তবে ওই পক্ষের স্টেটমেন্ট দেখে যেটা মনে হয়েছে হয়তো কিছুটা এগিয়েছে। এটাকে নার্চার করবার জন্যে পররাষ্ট্রনীতিতে যেই পরিমাণ গবেষণা, দূরদৃষ্টি থাকা দরকার, এখন যাদেরকে আমরা চারপাশে দেখছি তারা এটা আমাদেরকে ডেলিভারি করবে বলে বিশ্বাস করতে কুণ্ঠা বোধ হয়। কিন্তু আমরা বলবো এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আপনারা এগুলি করলে আপনাদের বিরুদ্ধে আমাদেরকে জনমত সংগঠিত করবার কাজে নামতে হবে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির। মনে হয় তার কথা বলবার পরে কথা বলবার কিছু নেই, কারণ তার কথা যারা শোনেন তারা অত্যন্ত মুগ্ধ হয়েই শোনেন। কয়েকটি কথা, একটা হচ্ছে যে জুলাই আমরা কথা বলছি, জুলাই ব্যর্থ হয়ে যায়নি। কোন জুলাইয়ের কথা বলছি, কোন সময়টার কথা বলছি সেটা আমরা সবাই জানি। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী হয়তো সেটিকে ছোট করবার চেষ্টা করেছেন তাদের ক্রিয়াকর্মের মধ্য দিয়ে,
কিন্তু জুলাই ব্যর্থ হয়ে যায়নি এবং জুলাইয়ের সবচেয়ে বড় সাফল্য যে জুলাই মানুষের বহু বছর পরে মানুষের চোখ কান খুলে দিয়েছে এবং বিশেষ করে তরুণদের, এবং এটা দীর্ঘকাল তাজা থাকবেন মিস্টার নুরুল কবির বলছিলেন। কাজেই রাজনৈতিক নেতৃত্ব যে শিক্ষা অতীত থেকে নেওয়া উচিত ছিল নেননি, এবং তার পরিণতিকে সেটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি। রাজনৈতিক নেতৃত্বের এখান থেকে আসলে অনেক শিক্ষা নেবার আছে এবং ওই সময়টাকে স্মরণ করা উচিত। দ্বিতীয় প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে সরকারের পারফরমেন্স নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর নানান ক্রিয়াকর্ম, তার আচার আচরণ, কথাবার্তা, সেগুলোকে প্রশংসা করেছেন, কিন্তু তার পারিষদ বর্গের মধ্যে বা তার যারা অনুসারী তাদের মধ্যে সেটা ট্রান্সলেটেড হয়নি। এটা পরিষ্কার করে তিনি বলবার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা করেন, মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি বলেছিলেন, তার মন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন, আমরা সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি, যে 6 মাস তাদের তিনি সময় দিচ্ছেন এবং 6 মাস পরে তিনি পুরো বিষয়টা পুনর্বিবেচনা করবেন। কাজেই এটা গ্যারান্টেড নয় যে তারা সবসময়ের জন্য মন্ত্রী থাকতে পারবেন বা সরকার যতদিন আছে। আমরা আশা করব যে 6 মাস পূরণ হতে আর সপ্তাহ 2 আছে, তিনি পুনর্বিবেচনা করবেন, পুনর্মূল্যায়ন করবেন এবং মন্ত্রীদের ক্রিয়াকর্ম সম্পর্কে যথেষ্ট তথ্যপাত্য তার কাছে থাকবার কথা না থাকাটাই অস্বাভাবিক হবে। ইতিমধ্যেই বাইরে একটা পারসেপশন তৈরি হয়েছে গণমাধ্যম সূত্র, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কাজেই প্রধানমন্ত্রী তার সরকারকে সফল করবার জন্য এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেবেন। অনেক সময় আমরা অতীতে দেখেছি যে কাউকে মন্ত্রী করলে সাধারণত সরকার প্রধানরা তাদেরকে সরাতে চান না, তাতে মনে করেন যে তার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কিন্তু আমরা মিস্টার নুরুল কবিরের ভাষায় আমি যদি ভুল না বুঝে থাকি, আর সেটা তার সরকারের শক্তিমত্তাকে আসলে প্রকাশ করবে। তৃতীয় কথা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র সম্পর্ক বা বৈদেশিক নীতির ক্ষেত্রে যেটা দেখা যায়, পেশাদারিত্বের যথেষ্ট ঘাটতি, এবং সেটাই চীন সফরে, প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এবং আজকের বৈশ্বিক বাস্তবতা, যে আঞ্চলিক বাস্তবতা, সেখানে যদি কূটনীতিতে এই দুরবস্থা থাকে এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে হ্যান্ডেল করবার ক্ষেত্রে এই ধরনের দুর্বলতা থাকে, সেটি আসলে আখেরে খুব একটা কল্যাণ বয়ে আনবে না, বরং বিপদ ডেকে আনতে পারে। আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।